দুজোড়া পা এগিয়ে চলেছে ঘুষঘুষে বালির উপর এলোমেলো ভঙ্গিতে। সনসনিয়ে হাওয়া দিচ্ছে, হিমশীতল জোলো হাওয়া। নদীর বুকে ছোট ছোট ঢেউ ভাঙার কলকল শব্দ। একটা মেয়েলি গলা মিহি সুরে বলে উঠল, শোনো, সবকিছু গুছিয়ে ঠিকঠাক করিয়ে এনেছো তো? আমার জন্য সিঁদুর, শাখা, পোলা। হ্যাঁ, আরে হ্যাঁ রে মালতী, সিঁদুর ফিদুর সব এনেছি, সব। আর ওই জিনিসটা? ওইটা ওইটা আবার কোনটা? ভুলে গেছো? ওই যে আমার মুকুট, বলেছিলাম না একটা চুমকি বসানো ভালো দিকে সোলার। শালা, এ মেয়ে ছেলের আবদারের আর শেষ নেই দেখছি। না না, আনিনি ওসব। মদের ঝাঁঝালো গন্ধে যেন গা গুলিয়ে ওঠে মেয়েটির। তার গলা কেঁপে যায়। আজকের দিনটা তো তোমার এই সাইপাসগুলো না গিললে চলছিল না। কতবার বারণ করেছিলাম, তারপরেও তুমি এইরকম করবে জানলে। এই একদম মেলা প্যান প্যান করবি না তো। বেড়াতি তো ফুল বেছে, না আছে রূপের পাহাড়, না আছে বাপের পয়সা। কিসের দেমাক রে তোর? এই বলে ছেলেটা ঝপ করে বালির গাদায় ছুঁড়ে ফেলে কিছু একটা। সাদা বালির বুকে এলোমেলো হয়ে ছড়িয়ে যায় ঝুড়ো সিঁদুরের লাল রং। দুজোড়া লাল সাদা চুড়ি গাড়ির চাকার মতো গড়িয়ে যায় ঢাল বেয়ে। তারপর একসময় ঘুরতে ঘুরতে থামে, দমকা হাওয়া দেয়। একটা সোলার মুকুট উড়ে যায় ঝাউবনের দিকে। ওই তো আমার মুকুট, যা উড়ে গেল। ধরো না। নূপুরের রিনে রিনে শব্দ তুলে মেয়েটা ছুটে যায় ঝাউয়ের বনের দিকে। দাদা বলছি, আগে গয়না গাটি টাকা করি, পুটলিতে যা যা আছে বের কর দেখিনি। মেয়েটির দু চোখ যেন দপ করে জ্বলে ওঠে। বুঝতে পারে ঠকে গেছে সে। কাপড়ের পুটলিটাকে শক্ত করে বুকের কাছে আঁকড়ে ধরে সে প্রাণপণে ছুটে যায় জংলা ঝাউয়ের বনের আরো গভীরে, ঘন অন্ধকারে। টের পেয়ে গর্জে ওঠে ছেলেটা। দে দে বলছি, পালাবি কোথায়? ভালো কথায় বলছি, এক্ষুনি টাকা করি যা আছে বের কর। না, বের কর। কিছুতেই না, এত বড় পাপ কইরা না। ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন, তিনি মাফ করবেন না তোমায়, মাফ করবেন না তোমায়। কইরো না এত বড় পাপ। মাথা কিন্তু খুন চড়ে যাচ্ছে আমার। মেয়েটির গলা আস্তে আস্তে চাপা পড়ে যায় রাত্রের নিকষ অন্ধকারে। খানিকক্ষণ ধস্তাধস্তির পর এক নিশুতি রাত্রির নিস্তব্ধতা। কেঁপে ওঠে জংলা ঝাউয়ের বন, কেঁদে ওঠে নদীর জল। তারপর ছেলেটা হাঁপাতে হাঁপাতে তড়িৎ গতিতে খুলে ফেলে ছোট্ট কাপড়ের পুটলির সব কটা গিট। মুহূর্তে চমকে ওঠে। চাঁদের আলোয় চিকচিক করে ওঠে বেতের ঝুড়িতে কটা খুচরো পয়সা, দলা পাকানো নোট আর একজোড়া টাটকা রজনীগন্ধার মালা। বেশ হিমহিমে ঠান্ডা আজ। নিশুতি রাত্রিটা যেন একটা মিশমিশে কালো বিড়ালের মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। চারিদিক একেবারে নিশ্চুপ। ছোট্ট একটা আগুনের ডেলা ঘিরে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি আমরা কজন। শুকনো পাতা পোড়ার একটা বুনো গন্ধ বাতাসে, আর পুড়তে থাকা শুকনো কাঠকুটোর চড়বড়ে আওয়াজ। সেই আগুনের কাঁপা কাঁপা সোনালি তাতে আমরা সেঁকে নিচ্ছি ঠান্ডায় আড়ষ্ট হয়ে আসতে থাকা হাতের পাতাগুলো। যতটা আন্দাজ করেছিলাম, জায়গাটা যেন তার চেয়ে একটু বেশিই নিরিবিলি।
ঝিঝির একঘেয়ে কোরাসের সাথে সঙ্গত করছে বহুদূরের কোনো অজানা ঝোপঝাড়ে লুকিয়ে থাকা শেয়ালের কান্না। আকাশে চন্দনের ফোঁটার মতো গোল একটা চাঁদ। আজ কি তবে পূর্ণিমা? হলে চাঁদটা আরো একটু বড় হতো বোধ হয়। না, হয়তো আজ নয়, তবে আগে কিংবা পরে নির্ঘাত সেই তিথি। আমরা যেখানে বসে রয়েছি তার নাগালের মধ্যেই একটা ঝিল। কালো ভ্রমরের মতো টলটলে তার জল। চাঁদের আলোয় যেন ঝাঁকে ঝাঁকে রূপলি জোনাকি ঝিলমিল করছে সেই ঝিলের বুকে। সার বেঁধে দাঁড়িয়ে একদল ধূসর ঘাসফুল দেখছে তার বাহার। জলো হিমেল হাওয়ায় মাঝে মাঝেই দুলে উঠছে তাদের রোমশ মাথাগুলো। হঠাৎ, কিরে, এরম বোবার মতো বসে থাকবি বলে কি পিকনিকে এলি নাকি সব? আচমকা মেজ জেঠুর বাঁচখাই গলায় যেন রাতের নৈশব্দের তাল কাটল। আমরা ভাই বোনেরা দল বেঁধে উঁবু হয়ে আগুন পোহাচ্ছি। জেঠু আর বাবা মাঝে মধ্যে এসে তত্ত্বাবধান করে যাচ্ছেন। একটু দূরে কুটনো কোটা চলছে রাতের রান্নার জন্য। থেকে থেকে বাসনের ঠোঁকাঠুকির ঠন ঠন আওয়াজ আসছে। মা জেঠিমা সেখানে। বড় দিদি জেঠুর কথায় সায় দিয়ে বলল, যা বলেছো জেঠুমণি, আমিও বলতেই যাচ্ছিলাম, মানে এই ঠান্ডার মধ্যে এরকম করে চুপচাপ করে থাকা যায় না কিভাবে? উফ, কেমন ধুলো নিয়ে এসে যায়। এই কেউ একটা গান টান ধর না রে। এই মহুল, একটা গান শুরু কর না, নইলে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো বলে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে পেয়েছিস গান এখন? কি যে বলিস, ওই যে শুনছিস তো, এতক্ষণ ধরে তাও দূরে ওই ঝোপ জঙ্গলে ডাকছিল। আমি যদি গাইতে শুরু করি তাহলে দেখবি এক্ষুনি দাঁত খিচিয়ে সব তেড়ে আসবে। সবাই একে তাকে ধরছি আমরা, কিন্তু রাজি কেউই হচ্ছে না। আমাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠানে গানের কথা উঠলেই সবার আগে যার ডাক পড়ত সে হলো আমার ছোট কাকা। পিকনিক কিংবা পাড়ার ফাংশন এসবের সবচেয়ে বেশি হুজুগ থাকে ওই মানুষটার। কিন্তু লক্ষ্য করলাম অদ্ভুতভাবে ছোটকা আজ আমাদের আলোচনায় তেমন কোনো আগ্রহ নেই। মুখ ফিরিয়ে সে এক দৃষ্টে চেয়ে আছে ঝিলের জলের দিকে। আমি বললাম, ছোটকা থাকতে আর চিন্তা কি আমাদের, কি বলো? তাই তো। এ বিনু, কি রে, বেশ জমিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত ধর দেখি। মেজ জেঠুর ডাকে এবার ছোটকা ছোট করে সাড়া দিল। তারপর ঝিলের দিক থেকে মুখ না ফিরিয়েই বলল, এখন গান শুনবে? তার চেয়ে ভালো একটা গল্প বলি। এই ঝিলটা দেখে মনে পড়ে গেল আর কি। শোনো যদি তবে বলতে পারি। আমরা ভাই বোনেরা তো গল্পের নামে একেবারে এক পায়ে খাড়া। সবাই মিলে একসঙ্গে হই হই রই রই করে উঠলাম, হোক হোক। আগ্রহের সুরে খোকন জিজ্ঞেস করল, কিসের গল্প গো ছোটকা? তোমার কলেজের নাকি স্কুল বেলাকার? গল্পটা ঠিক আমার বলা চলে না রে খোকন, গল্পটা তোদের নরেন কাকার। নরেন কাকার কথা উঠতেই আমরা সবাই চমকে উঠলাম। এই নরেন কাকা ছিল আমাদের ছোটকার একেবারে সেই প্রাইমারি স্কুল বেলাকার বন্ধু। শুধু বন্ধু বললে ভুল বলা হবে, তার চেয়ে ঢের বেশি কিছু। দুজনের চেহারায়ও ছিল অদ্ভুত রকম মিল। দুজনেই বেশ লম্বা, ছিপছিপে গড়ন, ফর্সা। বাবা জেঠুদের কাছে শোনা কথা, লোকে বলতো ওরা দুজন নাকি হরিহর আত্মা। যা আমাদের ছোটকার পছন্দ তাই নরেন কাকুর। আবার এমন গল্প শুনেছি যে নাকি নরেন কাকুর জ্বর এলে ছোটকারও গা গরম। স্কুল কলেজে কতবার যে লোকে ওদের দুই ভাই ভেবে ভুল করেছে। নরেন কাকুদের বাড়ি ছিল আমাদেরই পাড়ায়, থাকতো তার বিধবা মায়ের সাথে। বাবা মারা গিয়েছিলেন ওর জন্মের প্রায় পরপরই কি যেন একটা অ্যাক্সিডেন্টে। আমাদের বাড়িতে নিত্য যাতায়াত ছিল মানুষটার, যেন এ বাড়িরই ছেলে। তবে নরেন কাকা ছিল নেহাত স্বল্পভাষী, নরম সরম, শান্ত, লাজুক স্বভাবের। আর ওইটাই আমার ছোটকার সাথে তার একমাত্র পার্থক্য। ছোটকা ছোট থেকেই ডান পিটে, হাসি খুশি, মিশুকে।
সেই যা হোক, সব গুণ যে মিলবেই তেমন তো কোনো কথা নেই। দুজনেরই একই স্কুল, তারপরে একই কলেজ থেকে ডিগ্রি নিয়ে একই ইউনিভার্সিটি। পড়া শেষ করে দুজনেই একই কোম্পানিতে চাকরিতে ঢুকল। সেই সূত্রেই কলকাতায় এক মেস বাড়িতে থেকেছিল বেশ কয়েক বছর। তারপর একদিন হঠাৎ কি যে হলো কেউই ঠিক বুঝে উঠতে পারলাম না। এক রবিবার সকালে হঠাৎ আমাদের ছোটকা বাড়িতে ফিরে এলো, চোখ মুখ থমথমে। হাসি খুশি ছোটকাকে ওরকম দশায় আমরা কেউই আগে কখনো দেখিনি। কাজেই সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে কেউ সাহস পেল না। দুদিন পর বাবা জিজ্ঞেস করতে ছোটকা বলেছিল চাকরি নাকি ছেড়ে দিয়েছে। নরেন কাকার কথা জিজ্ঞেস করতে এমন অদ্ভুত একটা চাহনিতে তাকিয়েছিল যে আর কেউ কথা বাড়ায়নি। একই পাড়ায় বাড়ি, ফলে কিছুদিনের মধ্যেই বোঝা গেল যে নরেন কাকা বাড়িতে ফেরেনি, কলকাতাতেই আছে। একা আমাদের ছোটকাই ফিরে এসেছে। তবে হরিহর আত্মা বলে কথা, বেশি দিন কি আর একে অন্যকে ছেড়ে থাকতে পারে? তাই একটু দেরিতে হলেও নরেন কাকাকেও সেই ফিরতেই হলো, প্রায় মাস 6 পরে। কিন্তু তাকে দেখে আমরা সবাই চমকে উঠলাম। চমকানো বললে অবশ্য খানিকটা কম বলা হবে, বলা ভালো আমরা সবাই একেবারে শিউরে উঠলাম। রোগা প্যাঁকাটির মতো চেহারা, যেন শরীরের হাড় কখানাও খালি চোখে গোনা যাবে। কোটরে বসে যাওয়া চোখের তলায় চওড়া কালি, চুল উঠে গিয়ে প্রায় টাক পড়ে গেছে মাথায়। শুধু চেহারা নয়, হাঁটা চলা, কথা বলা সবকিছুই কেমন যেন অন্যরকম। এই কদিনেই যেন মারাত্মক বুড়িয়ে গেছে মানুষটা। এক ঝলক দেখলে চেনাই দেয় যে এই লোকটাই আমাদের সেই নরেন কাকা। অদ্ভুতভাবে আমাদের বাড়ি এসে যখন নরেন কাকা ছোটকার সঙ্গে দেখা করতে চাইলেন, ছোটকা কিছুতেই দেখা করল না। কাজের অজুহাত দিয়ে কোনো রকমে এড়িয়ে গেল। এটা দেখে আমরা সকলেই ভীষণ অবাক হলাম। এরপর এক সময় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে আবার আসবে বলে নরেন কাকা চলে গেল সেই দিনের মতো। বাড়ি শুদ্ধ সবাই ভাবলাম হয়তো চাকরি ছাড়া নিয়ে দুই বন্ধুর মান অভিমানের পালা এখনো মেটেনি। ও দুদিনের ঘুষা, আবার গলায় গলায় ভাব জমে যাবে দুটিতে। কিন্তু সেই সুযোগ আর নরেন কাকা দিল না। সেদিনের যাওয়াই তার শেষ যাওয়া হলো। মধ্যে 4-5 দিন কোথায় যেন বেপাত্তা হয়ে গেল। তার 1 সপ্তাহ পর খবর পেলাম সে মারা গেছে। কাছাকাছির কোনো গাছের ডালে একটা ডানা ঝাপটানোর শব্দে চমকে উঠলাম। কোনো রাতচরা পাখি নির্ঘাত। নরেন কাকার নামটা ছোটকার মুখে শুনেই সবাই এমন থমকে গেছে যে বেচারা ছোটকা গল্পটা শুরুই করতে পারিনি এখনো। পরিস্থিতি সামলাতে বললাম, কি গো ছোটকা, কই শুরু করো তোমার গল্প। ঝিরঝির করে হাওয়া দিল, ঝিলের জলে ভেজা সোদা গন্ধ মেশা হাওয়া। সেই হাওয়ায় ঝিলের বুকে ছোট ছোট ঢেউ ভাঙার আওয়াজ হলো, ঠিক যেন কারো নূপুরের সুর। সেই সুরে সুর মিলিয়ে ছোটকা বলতে শুরু করলো, তখন আমরা সবে সবে কলকাতা গেছি, নতুন শহর, কিছুই চিনি না প্রায়। দুজন মিলে কোনো রকমে খুঁজে পেতে একটা মেস বাড়ি জোগাড় করলাম। বাড়িটা দেখেই বোঝা যায় বেশ অনেক বছরের পুরনো বাড়ি। ড্যাম ধরা মেঝে, প্লাস্টার ঘষা দেওয়াল, ছোট ছোট সিঁড়ি, স্যাঁতসেঁতে উঁচু ধাপি। আমাদের ঘরখানা ছিল 3 তলায়, মোটামুটি বড় সড়ই। লাগোয়া এক ফালি বারান্দা, তাতে হলুদ বোতাম ফুলের চারা পোঁতা কতগুলো টব। আমরা ছাড়াও আরো 4 জন মানুষ থাকতো সে ঘরে। লোক কেউই খারাপ নয় গো। আমি একদিনের মধ্যেই বেশ ভাব জমিয়ে নিলাম। তাদের মধ্যেই একজন ছিলেন উৎপলদা, উৎপল রায়। বেশ মিশুকে মানুষ, আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। বেশ লম্বা চওড়া চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। বয়সে অনেকটা বেশি হলে কি হবে, লোকটা বেশ রসিক স্বভাবের। গল্প করে দারুণ মজা পাওয়া যেত। উৎপলদার সাথে যখনই আড্ডা হতো,
উৎপলদা বারবার তুলতেন ওনার পরিবারের কথা। উনি বংশের বড় ছেলে, বাড়িতে বয়স্কা মা, ভাই বোন আর স্ত্রী। মেয়ের বিয়ে হয়ে গেছে বছর খানেক আগে। লেখাপড়ায় তেমন মন ছিল না, তাই নেহাত অল্প বয়সেই নিজে পছন্দ করে বিয়ে করেছে। মেয়েই ছোট সন্তান, তবে ওনার প্রথম সন্তান ছেলে ছিল। সে নাকি কুসঙ্গে পড়েছিল, সারাদিন নেশা ভাঙ করত, টোটো করে পাড়া বেরিয়ে বেড়াতো, আড্ডা মারত বন্ধু বান্ধবের সঙ্গে, বইপত্র ছুঁয়ে দেখত না। তারপর একদিন হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। আজ অব্দি সে ছেলের খোঁজ নেই কোনো। ভদ্রলোকের সন্তান ভাগ্য সত্যি খারাপ বলতে হয়। যখন এসব কথা বলতেন উৎপলদা, ওর চোখের কোণে জল চিকচিক করত। তবে উৎপলদা খুব বড়াই করে বলতেন ওনার দেশের কথা, বেড়াপোতার কথা। ওনার গাঁয়ের মতো অমন সুন্দর গাঁ নাকি আর একটাও নেই। ওনার গ্রামে এই আছে সেই আছে, সেই সব গল্প শুনে শুনে আমাদের, বিশেষ করে আমার খুব লোভ হতো। যদি একবার যেতে পারতাম, প্রাণ ভরে দেখতে পেতাম সেসব। ভাবতে ভাবতে একদিন সুযোগ হয়েও গেল। উৎপলদার বোনের বিয়ে, ব্যাস আমার আর নরেনের নেমন্তন্ন। তোমরা তো জানোই নরেন বরাবরই একটু লাজুক বেশি, কাজেই সে প্রথমটায় যেতে চায়নি। কিন্তু উৎপলদা আর আমার জোড়াজুড়িতেই শেষমেশ নেম রাজি হলো। তো গেলাম। সত্যি গ্রামটা ভারী সুন্দর, তবে সবচেয়ে সুন্দর তার পাশের নদীটা। নদীর বুকে আবার এক টুকরো চড়া জেগে আছে। উৎপলদা বলেছিলেন, এই দিনের আলোয় আর এ গাঁয়ের রূপ কি বুঝবে হে? যদি সত্যি দেখতে হয় তবে দেখো রাতের বেলা শাওলির রূপ চাঁদের আলোয়। সত্যি ঠিক বলেছিলেন ভদ্রলোক। রাতের বেলা ওই নদীর যেন অন্য সৌন্দর্য, যেন চেনাই যায় না যে এই জায়গাটাই দিনের আলোয় অমন লাগে। বিয়ে বাড়ি মিটল বেশ ভালোই, সবাই যত্ন আত্তি করলো খুব। পরদিন বিকেল বিকেল মেসে ফেরার কথা থাকলেও মন চাইল না। উৎপলদাও বললেন, ভাই এসেই যখন পড়েছ তখন আর একটা দিন থেকে যাও, তাহলে একবার চড়া থেকে ঘুরিয়ে আনবো ভাবছিলাম। বড্ড সুন্দর জায়গা, যাবে নাকি? উৎপলদার কথায় আমি তো লাফিয়ে উঠলাম, যেন এই অপেক্ষাতেই বসেছিলাম এতদিন। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়ার পর উৎপলদা নিয়ে যাবেন বললেন। সন্ধ্যাবেলায় তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এমন সময়, এই বলছিলাম কি, শোন না, আজ না গেলে কি হয় না? কেন বলতো? তোর শরীর টরীর খারাপ লাগছে নাকি? না না, সেসব নয়, মানে অচেনা অজানা জায়গায়, তার উপর এরকম রাত বিরাতে হুটহাট বেরোনো কি আমাদের উচিত হবে? এবার একটু বিরক্তি লাগলো আমার। ছেলেটার সবই ভালো, শুধু এই কথায় কথায় বুড়োটে হাবভাবগুলো দেখলেই মেজাজ যায় বিগড়ে। আমি বললাম, তোর সবেতে এই সন্দেহবাতিকার গেল না সত্যি? আরে তাছাড়া অচেনা কোথায়? উৎপলদা তো সঙ্গে যাচ্ছে নাকি? নরেন ভ্রু কুঁচকে একটা ঢোক গিলে বলল, না রে, মিছিমিছি ভয় আমি পাচ্ছি না। মনটা না ঠিক সায় দিচ্ছে না, বুঝলি? নরেনের কোনো কথাই সে সন্ধ্যেতে কানে তুললাম না। রাতের খাওয়া দাওয়ার পর যথারীতি বেরোনোর জন্য তৈরি হচ্ছিলাম। এমন সময় একটা তারস্বরে চিৎকার শুনে চমকে উঠলাম দুজনেই। একটা বিশ্রী রকম তীক্ষ্ণ চিৎকার। গলাটা কোনো মানুষের গলার আওয়াজ বলে তো মনে হচ্ছে না। দুটো দুটো বুকে ঘরের বাইরে দাওয়ায় এসে দাঁড়ালাম দুজনে। দেখলাম দূর থেকে উৎপলদা আসছেন। তিনি যত এগিয়ে আসছেন ওই অদ্ভুত আওয়াজটাও ততই বাড়ছে একটু একটু করে। কাছে আসতে হ্যারিকেনের হলদেটে আলোয় ওনার হাতের দিকে তাকিয়ে তো আমরা দুজন ঠ্যাং আর ডানায় দড়ি বাঁধা বেশ বড় সাইজের দুটো পাতি হাঁস। উৎপলদা এবার একটা বেশ চওড়া হাসি এসে বললেন, এই দুটোকে ওই খোল থেকে বের করতে করতেই দেরি হয়ে গেল ভাই। বয়স হচ্ছে তো নাকি, এসব ঝক্কি কি আর আমার পোষায়?
যা হোক, চলো চলো এবার বেরোনো যাক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হাঁস দিয়ে আবার কি হবে উৎপলদা? আমরা তো সব বাড়ি থেকে খেয়ে দেই। উৎপলদার দরাজ হাসিতে কেমন যেন একটু ভাটা পড়ল। একবার জিভ দিয়ে ঠোঁট চেটে চাপা গলায় বললেন, এগুলো আমাদের জন্য নয় কো ভায়া, ছাড়ো দেখি এসব, চলো নয়তো দেরি হয়ে যাবে আবার। ওদিকে ভূষণ মাঝির নৌকো বলা আছে, চটপট পা চালাও ভায়া। কথাগুলো কোনো রকমের জোড়াদারি দিয়ে উৎপলদা হাঁটা লাগালো। নরেন আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। বুঝলাম নিরীহ প্রাণীগুলোর ওই দশা ওর সইছে না। বরাবরই ও একটু নরম প্রকৃতির কিনা। আমি ওকে কোনো রকমে বুঝিয়ে নিয়ে চললাম পিছু পিছু। গায়ে গঞ্জের ঠান্ডার সাথে এখানকার ঠান্ডার কোনো তুলনাই যেন চলে না। আমরা সেই হিমহিমে ঠান্ডায় রীতিমতো কাঁপতে লাগলাম। গরম জামার ওপরে বেশ ভালো করে শাল জড়িয়েছি দুজনে, তারপরও যেন ঠান্ডা হাওয়ায় চাবুক মারতে লাগলো। ঝুমকলতা বিছানো আলপথ ধরে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম। নিশ্চুপ চারিপাশ, রাত জাগা জোনাকিরা পথ চেনাচ্ছে। প্রায় মিনিট 20 জোর কদমে হেঁটে আমরা পৌঁছে গেলাম ঘাটের কাছে। সেখানে একটা ডিঙি নৌকা বাঁধাই ছিল। বুঝলাম ওইটাই ভূষণ মাঝির নৌকো। উৎপলদার এক হাতে ওই হাঁসওয়ালা চটের বস্তা আর অন্য হাতে একটা বেশ মজবুত লাঠি। একে একে আমরা 3 জন উঠে বসলাম নৌকোয়। তারপর নদীর জল কাটার ছপ ছপ শব্দ তুলে নৌকো এগোতে লাগলো চড়ার দিকে। উৎপলদা ততক্ষণে হাত নেড়ে নেড়ে এদিক সেদিক দেখাচ্ছেন আমাদের, চেনাতে চেষ্টা করছেন গাঁয়ের এটা সেটা। নৌকার আলতো দুলুনিতে অন্ধকার রাত্রির বুক চিঁড়ে এগিয়ে যেতে নেহাত মন্দ লাগছিল না। চারদিকে উলু খাগড়ার অন্ধকার জঙ্গল, একটা দুটো রমস্য ঘাস ফুল মাথা দোলাচ্ছে থেকে থেকে, অগোছালো শেয়াল কাঁটার ঝাড়। পূর্ণিমা আজ, আকাশে রূপোর থালার মতো গোল চকচকে চাঁদ, তার সোনালি ছায়া নদীর এক বুক অন্ধকার জুড়ে। লক্ষ্য করলাম দূরে একটা চাঁদের আলো ভেজা রাস্তার মতো কি যেন। উৎপলদাকে জিজ্ঞেস করতে বললেন, আর বলো না ভায়া, সব সময় নৌকো পাওয়া যায় না বলে মাঝে একবার গাঁয়ের মাতব্বররা হিরিক তুলল পারাপারের জন্য একটা সেতু বানানো হবে। সে হলোও বটে, কিন্তু তাও ভেঙে গেছে অনেক বছর হলো। ভেঙেছে একেবারে মাঝ নদীতে, এখন তাই নৌকোই ভরসা। নরেন বসে আছে একটু জড়সড় হয়ে, হাঁটুতে জড়ো করে রাখা দুটো হাতের ওপর আলতো করে চিবুক ঠেকিয়ে। হাঁসগুলো তখনও চেঁচিয়ে চলেছে তারস্বরে। ঝোপ ঝড়ের আড়াল আবডালে মাঝে মধ্যেই আলো আঁধারিতে ভেসে উঠছে দিক দিকে আগুনের ফুলিকি মতো এক জোড়া করে চোখ, হয় খটাস কিংবা বন বিড়াল। থেকে থেকে কাঁপা গলায় শেয়ালের কান্না। এসব কিছু সঙ্গী করেই কিছুক্ষণের মধ্যেই আমরা নদী চড়ে পৌঁছে গেলাম। তবে এই জায়গাটা আরো বেশি নির্জন, কিন্তু অদ্ভুত সুন্দর। বাহ্যিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন চাঁদের আলোয় মাখামাখি যেন কোনো স্বপ্ন রাজ্য। মুঠো মুঠো সাদা বালি চিকচিক করছে জ্যোৎস্না মেঘে, যেন কেউ মিহি পুননের মসলিন শাড়িতে রূপলি অভ্র দিয়ে কলকা এঁকেছে। আমরা সেই চিকন বালিয়াড়িতে নিজেদের পায়ের ছাপ আঁকতে আঁকতে বেড়াতে লাগলাম। এলোমেলো জঙ্গলি ছাবের পাতার আঁকা বাঁকা ছায়া বিলি কেটে যাচ্ছে আমাদের গায়ে মাথায়। উৎপলদা ব্যস্ত হয়ে একটা বেশ মোটা দেখে একটা জংলা ছাবের শরীরে বাঁধতে লাগলেন হাঁস দুটোকে। এবার আমি আর আমার কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, এই উৎপলদা, এই গন্তব্যে তো পৌঁছেই গেলাম, এবার বলুন না এই হাঁস দুটো দিয়ে কি হবে? উৎপলদা হু করে হেসে উঠলেন। নিঝুময় নদীর চরে সেই খলখলে হাসি যেন প্রতিধ্বনিত হতে লাগলো চারদিকে। বললেন, জবাই হবে ভায়া, জবাই। এতক্ষণে নরেন মুখ ফুটে বলল, কিন্তু এই হাঁসগুলো খাবে কি উৎপলদা? আমরা তো আপনার বাড়ি থেকেই। ওরে বাবা, বললাম না এইগুলো নিয়ে অত মাথা ঘামাতে হবে না, ও জিনিস তোমাদের জন্য নয় কো। আচ্ছা, তোমরা শহরে যখন কোনো পার্ক বা কোথাও টুরিস্ট স্পটে যাও কি করো?
পয়সা দিয়ে টিকিট ফিকিট কাটো তো, তেমনি ধরে নাও এ দুটো তোমরা দুজনের টিকিট কাটলে, বুঝলে? নরেনের মুখের দিকে তাকিয়ে বুঝলাম আমাদের দুজনের কেউই কিছু তেমন বুঝিয়ে উঠতে পারিনি। যা হোক, আর কথা বাড়ালাম না। উৎপলদা বললেন, এদের দিকে তাকিও না কো, এখানে বাঁধা থাক, ওরা যার জিনিস সে নিয়ে যাবে ঠিক সময় মতো। চলো চলো দেখি, ওই সামনের দিকটা দেখি, চলো। আমরা এগিয়ে গেলাম আরো খানিকটা। এখানে ঝাউয়ের জঙ্গল আরো একটু ঘন, শুকনো পাতা উঠছে দমকা হাওয়ায়। মুঠো মুঠো সাদা ভালি যেন মায়াবী এক ধোঁয়াশা সৃষ্টি করছে সেই আলগা হাওয়ার স্রোতে। আচমকা আমার চোখে পড়ল গাছের আড়ালে কি যেন একটা দাঁড়িয়ে আছে। না, ঠিক দাঁড়িয়ে নেই, আমাদের সাথে সাথে সেও যেন এগুচ্ছে। একটা মেয়ে যেন, তার এলোমেলো চুলগুলো উড়ছে হাওয়ার দৌড়ে। গায়ে রূপলি জরির কাজের বেশ ভারী জমির শাড়ি, বেনারসি বলেই মনে হয়। সেই শাড়ির আঁচল উঠছে কালো পতাকার মতো। অত দূর থেকে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। একবার ভাবলাম উৎপলদা নরেনকে বলি, কিন্তু কেন জানি না একটা চাপা ভয় হলো। মনে হলো ওরা যদি আমায় আটকে দেয়, যদি কথা বলতে না দেয়, যেতে না দেয় ওদিকে। ওই রহস্যময় নারী মূর্তি যেন আমায় চুম্বকের মতো আকর্ষণ করছে। আমরা তিনজন একই সাথে হাঁটছিলাম। আমি আমার হাঁটার গতি আগের চেয়ে কমিয়ে দিতে লাগলাম একটু একটু করে। হাঁটতে লাগলাম সার বেঁধে দাঁড়ানো জঙ্গলি ঝাউ গাছদের গা ঘেঁষে। উৎপলদাকে তখন গল্প বলায় পেয়েছে, এক মনে তিনি বকেই চলেছেন অনবরত। নরেনও বাধ্য ছেলের মতো শুনছে সেই গল্প। কাজেই ওরা কেউই সেভাবে আমার উপর নজর করল না। সুযোগ বুঝে আমি জঙ্গলের সেই অপরিচিতা মেয়েটার পিছু নিলাম। মেয়েটা সম্ভবত কিছু একটা আন্দাজ করে আরো তাড়াতাড়ি পা চালাতে লাগলো। মনে হচ্ছিল সে যেন হাঁটছে না, তার হালকা শরীরটা যেন শিমুল তুলোর রোয়ার মতো হাওয়ার স্রোতে গা ভাসিয়ে উড়ে চলছে। আমি চাপা গলায় একবার ডাকলাম, শুনছেন? দাঁড়ান, এই যে আপনি, শুনছেন? আমার ডাক শুনে মেয়েটা থমকে গেল, পিছু ফিরে তাকালো আমার দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম তার মুখ। কপালে ঝুড়ো সিঁদুরের গোল টিপ, গালে চন্দনের ফুল কাটা কলকা, কাজল টানা কালো এক চোড়া চোখ, গাময় সোনার গয়না চিকচিক করছে। কপালে টিকলি, গলায় চিক, মোটর দানার হার, কানপাশা, হাতে বালা, ককাচা চুড়ি, ঠিক যেন বিয়ের কোণে বলে মনে হচ্ছে। অবাক হয়ে বললাম, আপনি কে? এখানে এভাবে রাত বিরেতে? মেয়েটা এবার খিলখিল করে হেসে উঠল। তার হাসি যেন বাঁশির রিলে সুরের মতো। সেই হাসির তীব্রতা সূর্যের মতো বিঁধতে লাগলো কানে। আমায় চিনো না? এই শহরে নতুন নাকি বাবু? চড়াটা এমন কিছু বড় নয়, জনবসতি আছে বলেও মনে হচ্ছে না, চোখ জঙ্গলি সার। তাহলে এখানে থাকবে কেমন করে এই মেয়ে? তাছাড়া এই রাত বিরেতে এমন সেজে গুজে দামি শাড়ি গয়না পরে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন এ কথা বলছেন কেন? আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ গো বাবু, এই শাওলির সরেই যে আমার বাস, আমার সংসার। সংসার ছেড়ে যাবো কোথায় বাবু? কোথাও গিয়েও যে আমার স্বস্তি হবে না। মেয়েটা এমন কিছু আহামরি সুন্দরী নয়। গায়ের রং চাপা, রোগাটে চেহারা, এলোমেলো চুল, অগোছালো শাড়ি। কিন্তু এই চাঁদের আলোয়, এই নির্জন নদী চড়ায়, মায়াবী পূর্ণিমা রাত্রির রহস্যময় আলো আঁধারিতে মেয়েটিকে অদ্ভুত মোহময় লাগতে লাগলো। চোখ দুটোই কি যেন একটা ছিল, বুঝতে পারছিলাম কেমন যেন নেশা ধরে যাচ্ছে আমার। মেয়েটা আবার ঝিম ধরানো গলায় বলল, কি বাবু, বিশ্বাস হচ্ছে না? যাবে নাকি আমার সঙ্গে আমার ঘর? আমি একটু থমকে গেলাম। কেমন যেন একটা চাপা ভয় কাজ করলো।
কিন্তু কিসের এক অমুক আকর্ষণে যেন আমার পা জোড়া আঠার মতো আটকে রইল বালিয়াড়িতে। ঝিরঝির করে হাওয়া দিল, হাওয়ার তোড়ে ছোট ছোট ঢেউ কাটার ছলাচ্ছল শব্দ। শাওরি নদী যেন গোমরে কেঁদে উঠল। কি গো বাবু, কি ভাবছো? এসো না আমার সঙ্গে, এসো। এই তো আর একটু গেলেই আমার ঘর। এসো না, এসো। এই বলে মেয়েটা কোনো মন্ত্র বলে বশীকরণ করলো আমার ওপর। মেয়েটা গুনগুন করতে করতে হাঁটতে লাগলো আমার সামনে। আমি অগোছালো পায়ে হাঁটতে লাগলাম ওর লুটিয়ে পড়া আঁচলের পিছু পিছু। চাঁদের আলোয় চিকচিক করছে চারদিক। চোখে পড়লো একটা বাড়ি, নেবু নেবু হলদেটে আলোয় কাঁপছে যেন ওই আস্তানা, ঠিক যেন কোনো মরীচিকা। মেয়েটি এগিয়ে গিয়ে সেই বাড়ির উঠোনে বসলো পা ছড়িয়ে, যেন বড্ড শান্তি। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি তার দিকে চেয়ে। জ্যোৎস্না রূপোর জল হয়ে চুইয়ে পড়ছে তার শরীর বেয়ে। সে একবার মুখ তুলে তাকালো আমার দিকে, তারপর মুক্তোর মতো ঝকঝকে দাঁতের বাটিতে খিলখিলিয়ে হেসে উঠে বলল, কি বাবু, কি দেখতেছো? একটু থেমে মেয়েটা কি যেন ভাবলো, তারপর ঘরের ভেতরের জমাট অন্ধকার থেকে হাত বাড়িয়ে নিয়ে এলো একটা ছোট্ট বেতের ঝুড়ি। একটা মিষ্টি গন্ধ মেশা চলো হাওয়া ঝাপটা মারলো আমার নাকে। গন্ধটা চেনা লাগলো, ফুলের গন্ধ, রজনীগন্ধা। মেয়েটার কোলের সেই বেতের ঝুড়ি ভর্তি সাদা সাদা থোকায় থোকায় ফুল আর ফুলের মালা, কিছু গাঁথা কিছু আধ গাঁথা। মেয়েটা আপন মনে গুনগুন করতে করতে লম্বা সূচের মাথায় একটা একটা করে ফুল গাঁথতে লাগলো। তার সুরেলা কণ্ঠ আমায় আরো মোহিত করে তুলল। এমন সময় সে আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবু, ব্যথা করিছো তুমি? আমি ঘাড় নেড়ে না বললাম। জীবের গোড়াটা কেমন যেন আড়ষ্ট হয়ে এলো, মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। করনি? জানো তো, আমি বিয়ে করবো বলেই এখানে এসেছি। এই দেখো না, দেখো মালা নিয়ে বসেছি, গাচ্ছি আমার বরের জন্যে। এতক্ষণে আমার মুখের কুলুপ যেন আলগা হলো। যন্ত্রের মতো বললাম, হ্যাঁ, কোথায় তোমার বর? হ্যাঁ, আমার বর? আমার বর তো আমার জন্যে মুকুট কিনতে গেছি গো। হ্যাঁ, একটা সুন্দর সোলার মুকুট, বেশ চুমকির কাজ করা থাকবে, একটা রঙিন পালকও থাকবে। জানো বাবু, আমার না অনেক দিনের শখ একটা সুন্দর সোলার মুকুটের। কিছু একটা উত্তর করতে যাব, হঠাৎ একটা আওয়াজে চমকে উঠলাম, যেন হুঁশ ফিরে এলো আমার। বহু দূর থেকে হাওয়ার টানে যেন ভেসে আসছে সেই বিশ্রী তারস্বরে চিৎকার। আওয়াজটা চেনা। কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম সেই পাতি হাঁসগুলো চেঁচাচ্ছে। পলক ফেলতেই পায়ের তলায় মাটি যেন তুলে উঠলো আমার। চারপাশে চোখ পড়তেই চমকে উঠলাম। এ কি, এ কোথায় এসে পড়েছে আমি? কোথায় সেই মেয়ে? কোথায় তার কুঁড়ে ঘর? আমার চারপাশে মিশ কালো অন্ধকার, জঙ্গল বই আর কিচ্ছুটি নেই। চাঁদের আলো তেমন ঢুকছেই না। অন্ধকারে নিজেই যেন নিজেকে ঠাওর করে উঠতে পারছি না। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, তারপর চিৎকার করে ডাকতে চেষ্টা করলাম, নারায়ণ, নারায়ণ, উৎপলা। নিজেই নিজের গলার স্বর শুনে চমকে উঠলাম। একটা মিলমিলে গলা। বুঝলাম এই গলার বোধ হয় ওদের কান পর্যন্ত পৌঁছানোর মতো অত সামর্থ্য নেই। যথারীতি সাড়া পেলাম না। মনে হলো যেন আমি হারিয়ে গেছি একটা জমাট কালো অন্ধকারের কুণ্ডে। সেই অন্ধকার আশেপাশের সব কিছু থেকে বিচ্ছিন্ন, গোটা পৃথিবী থেকে আলাদা। আমি ভয়ে ভয়ে এগোতে লাগলাম। অন্ধকারে কিছুই তেমন ঠাউর করতে পারছিলাম না যেন। খানিকটা এগোতেই একটা হাত খামচে ধরলো আমার বাঁ কাঁধের উপরটা। ভয়ের চোটে প্রায় আঁতকে উঠলাম।
কিন্তু গলা বেয়ে একটা অস্পষ্ট ঘুমানি ছাড়া আর কিছুই বেরোলো না। কে আপনি? এই রাত বিরেতে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছেন? আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। দেখলাম একজন ভদ্রলোক। চেহারা থেকে বুঝলাম বয়সে প্রায় আমাদেরই মতো, কিংবা আমাদের যে বয়স খানিকের ছোটই হবে। গায়ে সাদা পাঞ্জাবি পাজামা, লম্বা দোহারা চেহারা। আমি তাৎক্ষণিকভাবে ঠিক কি বলবো ঠিক বুঝে উঠতে পারলাম না। একটু সময় নিয়ে ভেবে চিনতে বললাম, আসলে হয়েছে কি, আমি আমার দুই বন্ধুর সাথে এই নদীর চরে বেড়াতে এসেছিলাম। হাঁটতে হাঁটতে তলছুট হয়ে গেছি। দেখুন না, ওদের ডাকছি কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কি মুশকিল বলুন দেখি, কি যে করি এখন। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি যেদিকে এগোচ্ছিলেন সেখানে শুধুই জংলা ঝাউয়ের বন আর চোরাবালি ছাড়া কিছুই পাবেন না যে। তার চেয়ে বরং চলুন আমার সঙ্গে। আমার উত্তরের অপেক্ষা না করেই লোকটা বেশ লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো। অগত্যা আমিও চললাম ওর পিছু পিছু। একটু পরেই ঝাউয়ের জঙ্গল খানিকটা পাতলা হয়ে এলো। চাঁদের আলোয় চিকচিকে বালি, দূরে শাওলি নদীর রূপলি জল, সবটাই ফুটে উঠল আস্তে আস্তে। ততক্ষণে লোকটার মুখেও এক আঁজলা জ্যোৎস্না এসে পড়েছে। ফিকে গায়ের রং, ভাসা ভাসা চোখ, টিকালো না, মোটমাট বেশ সুন্দর দেখতে। আমাকে এমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতে দেখে সে আমায় জিজ্ঞেস করলো, তা বেড়া পোঁতা গায়ে কাদের বাড়ির কুটুম আপনি? হ্যাঁ, উৎপলদার বাড়ি, উৎপল রায়। ওই 4 বোনের বিয়ে হলো সবে সবে। লোকটা কোনো উত্তর দিল না, কিন্তু বুঝলাম কেমন যেন থমকে গেল। চেনে নাকি? আন্দাজ করে জিজ্ঞেস করলাম, চেনেন নাকি? আচ্ছা, আপনিও কি ওই গাঁয়েরই মানুষ? এবার সে মুখ খুলল, তবে যা বলল তার সাথে আমার করা প্রশ্নের দূর দূরান্তে কোনো রকম যোগাযোগ নেই। একটা জিনিস অনেকদিন যাবৎ খুঁজছি, বুঝলেন কিনা। জিনিসটা খুঁজতেই বেরিয়েছিলাম রোজের মতো। এই বলে লোকটা একটু অন্যমনস্ক ভঙ্গিতে ইতি উতি যেন খুঁজতে লাগলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাই রাত বিরেতে খুঁজছেনটা কি মশাই? একটা মুকুট, শোলার মুকুট, বেশ সাদা শোলার উপর রূপলি চুমকি বসানো, মাথায় আবার জানেন তার রঙিন পালক পূজা। এইখানেই আশেপাশে কোথাও থাকবে। সেদিন যে কোথায় হাওয়ার তোড়ে উড়ে এসে পড়ল, সেই থেকে আর খুঁজেই পাচ্ছি না। একটু মনে করে দেখুন না, আপনার চোখে পড়েছে কোথাও এমন জিনিস? বলে কি লোকটা? এই হাড় কাঁপানো শীতের রাতে নির্জন নদী চড়ায় এভাবে একা একা ঘুরে মরছে একটা সামান্য শোলার মুকুটের জন্য। লোকটা কি পাগল? আচমকা মনে পড়ে গেল সেই মেয়েটার কথাগুলো। হ্যাঁ, তার বড় তার জন্য শোলার মুকুট আনতে গেছে। কেমন যেন একটা সন্দেহ হলো। বললাম, শোলার মুকুট দেখিনি বটে, তবে আজ তো একজন কনে বউ দেখেছি বলা চলে। এবার লোকটা প্রায় আঁতকে উঠে বলল, হ্যাঁ, বলেন কি মশাই? কোথায় পেলেন তাকে? এই তো একটু আগে এই ঝাউবনেই দেখলাম। তাকে দেখতে গিয়ে, তার সাথে ভাব জমানোর তাল করতে গিয়েই তো এমন দুর্ভোগ হলো আমার সঙ্গীদের সব হারিয়ে ফেললাম। লোকটার মুখটা আগের চেয়ে যেন গম্ভীর হয়ে উঠল। ঠান্ডা গলায় সে বললে, ভূত প্রেত মানেন মশাই? হতবুদ্ধির মতো প্রশ্ন করলাম, কেন বলুন দেখি? এই ঘটনার সাথে তিনাদের কি সম্পর্ক? যাকে দেখেছেন, কথা বলেছেন যার সাথে, সে আসলে কোনো জ্যান্ত মানুষ নয়। গল্প আছে নাকি বহু বছর আগে ওই মেয়েকে বিয়ের নাম করে ভুলিয়ে এই চরে নিয়ে এসেছিল ওই বেড়াপোতা গায়েরই এক ছেলে। তারপর নাকি তার থেকে গয়নাগাটি সব কেড়ে কুড়ে নিয়ে টাকা কড়ি সব লুট করে
সেই মেয়েকে মেরে এই নদীর চরে ঝাউয়ের বনে পুঁতে দিয়েছিল। সেই থেকে অমন যেও পেতনি হয়ে ঘুরছে, আর তার শান্তি হয়নি গো। আপনার কপাল অনেক ভালো, বুঝলেন কি না? তাই ঠিক সময় আমি এসে পড়েছি, নয়তো প্রাণ হাতে করে আর ফিরতে হতো না আজকে। কথাগুলো শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত নামতে লাগলো যেন। অসহায়ের মতো যত দূর চোখ যায় খুঁজতে লাগলাম, যদি নরেন বা উৎপলদা দুজনের একজনকেও দেখতে পাই। কান খাড়া করে শুনতে চেষ্টা করলাম, কেউ কি ডাকছে আমার নাম ধরে? এতক্ষণে কি ওরা একটি বারও পিছু ফিরে তাকায়নি? বুঝতে পারেনি যে আমি নেই? নিশ্চয়ই পেরেছে। তাহলে তাহলে কেন ওদের কারোর গলা পাচ্ছি না? 7-5 ভাবছি এমন সময়। ইমশাই, চুপ করে গেলেন যে? কোথায় আপনার স্যাঙাতরা? তাই তো ভাবছি, এতক্ষণে তো আমার খোঁজ পড়ে যাবার কথা, অথচ এখনো হাঁক ডাক নেই। হলোটা কি? এই ঝোপে ঝাড়ে আর কতক্ষণ এভাবে হেঁটে বেড়াবেন? চলুন, এই সামনেই আমার আস্তানা আছে, একটু জিরোই গিয়ে তারপর আপনার চেনা মানুষদের দেখা পেলে চলে যাবেন। খবরদার, ভুলেও আর একা একা এদিক সেদিকে যেতে যাবেন না। দূরের অন্ধকার ঝাউ বনটার গায়ে চোখ পড়তেই মনে মনে শিউরে উঠলাম। সত্যি কি বিপদে না হতে যাচ্ছিল খানিক আগে। এভাবে বনে বাজারে ঘুরে আর লাভ নেই, তার চেয়ে এই ভালো। লোকটার কথা মতো আরো একটু এগোতেই একটা খুপচি মতো ঘর চোখে পড়ল। পাতার ছাউনি চাঁদের আলোয় চিকচিক করছে। সামনেই দাওয়ার মতো দুটো খুঁটি পোঁতা উঁচু একটা ধাপি। সেখানেই বসলাম দুজনে। ঘরের ভেতরের দিকে একবার চোখ পড়ল, শুধু একটা নিচু দরজা, তাতে কোনো জানলা নেই। হঠাৎ কেমন যেন চোখ ধাঁধিয়ে গেল। কি যেন একটা এগিয়ে আসছে। হ্যাঁ, ওই তো সেই মেয়েটাই না? স্পষ্ট দেখলাম সেই কোণের সাজে মেয়েটি দৌড়াতে দৌড়াতে এগিয়ে আসছে, আর তার সামনে রুদ্ধশ্বাসে ছুটছে আরো একটা প্রাণী, একটা হাঁস। টানা দুটো বাঁধা থাকলেও কোনোভাবে পায়ের বাঁধন গেছে আলগা হয়ে, ডাকতে ডাকতে ছুটছে। আর পিছনে ওই মেয়ে আঁচলে ঝাপটা দিতে দিতে প্রাণীটাকে যেন তাড়িয়ে নিয়ে আসছে এদিকে। আর তীক্ষ্ণ হাসির শব্দ যেন তাড়ানো ছুরির ফলার মতো ফালা ফালা করে কেটে চলছে রাত্রির নিস্তব্ধতা। ক্রমশ ওরা এগিয়ে আসছে আমাদের দিকে, ঠিক যেখানে আমি বসে আছি সেই দিকে, যেন এই ঘরেই আসছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। পাশের ভদ্রলোক তখনও নির্বিকার হয়ে বসে রয়েছেন। আমি বললাম, মশাই দেখছেন সামনে ওই মেয়েটি? ওরই কথা বলছিলাম, ওকেই আমি দেখেছিলাম ঝাউ বনে। আমি কথাগুলো বলে গেলাম এক নাগারে নিজের মতো। গলা ভালো কেউ যেন জোর করে আমায় দিয়ে বলিয়ে নিল। লোকটার যেন এদিকে কোনো হুঁশ নেই, তার চোখের পলক পড়ছে না, মুখের ভাবের কোনো পরিবর্তন নেই, যেন সে জেগে জেগেই ঘুমোচ্ছে। তার গায়ে একটু ঠেলা দিয়ে ডাকতে যাব এমন সময় হঠাৎ ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত ছটফটানির মতো আওয়াজ পেলাম। কিছুতে যেন প্রাণপণ টানা ছটফটিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। আচমকা একটা কর্কশ চিৎকার কানে এলো। ঘরের ভেতরের জমাট অন্ধকার বেয়ে চিনতে পারলাম হাঁসের ডাক। উৎপল তার হাঁস দুটোও ঠিক এই একভাবেই ডাকছিল। লোকটার অতটুকু ঘরে হাঁস। পরমুহূর্তেই খেয়াল হলো ঘরখানাকেও যেন চেনা চেনা ঠেকছে। একটু আগে মেয়েটাও যেন এরকম একটা ঘরেই আমায় নিয়ে এসেছিল। ততক্ষণে সেই নারী মূর্তি আমাদের আরো কাছে চলে এসেছে। তার তামাটে দু চোখ যেন চকচক করছে লোভে। মাথার ভেতরে সব কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। ততক্ষণে আমি মরিয়া হয়ে ডাকতে শুরু করেছি আমার পাশের জনকে। কোনো সাড়া না পেয়ে কাঁধে একটা আলতো ঝাঁকুনি দিতেই তার শক্ত কাঠের পুতুলের মতো শরীরটা এলিয়ে পড়ল বালিতে। চোখ দুটো এখনো সেই একরকম খোলা, কিন্তু শরীরটা যেন বরফের মতো ঠান্ডা। আমার চোখ দুটো অসম্ভব ভয়ে বন্ধ হয়ে গেছে ততক্ষণে।
তারপরে একবার গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠেছিলাম। এরপর ঠিক কি হয়েছিল মনে পড়ে না। যখন চোখ খুলেছি তখন আমি নৌকায়। হাত খোলা চোখে দেখি চারিদিকে ফিকে আলো, মাথার ওপর ঢোল কলমির ফুলের মতো হালকা বেগুনি রঙের আকাশ। বুঝলাম দিনের আলো ফুটেছে। আমার পাশে উদ্বিগ্ন মুখে বসে আছেন উৎপলদা। ভায়া কি হে, এখন কেমন বোধ করছো? মাথাটা তখন কেমন যেন ভারী হয়ে আছে আমার। সেই মুহূর্তে আগের রাতের কথা কিছুই স্পষ্ট মনে করতে পারিনি। আদতে যা যা ঘটেছে সেগুলো স্বপ্ন নাকি সত্যি তাও আমার কল্পনাতীত। শুধু এইটুকু বুঝলাম এ যাত্রায় প্রাণে বেঁচে গেছি। তালে গলে আমাদের মেসে ফেরা হলো না সেদিনও। অগত্যা অফিসে ফোন করে জানিয়ে দিলাম। সকালের জল খাবারের পর একচোট জম্পেশ ঘুম দিয়ে উঠে একটু ধাতস্থ হতে উৎপলদা জানতে চাইলেন কাল রাতের কথা। যেটুকু মনে পড়লো বললাম সবটা। তারপরে পাল্টা জিজ্ঞেস করলাম, আমাকে আপনারা পেলেন কোথা থেকে? আমি তো কতবার ডাকলাম, কই আপনাদের কাউকেও দেখতে পেলাম না। একটুক্ষণ চুপ করে থেকে উৎপলদা আবার বললেন, কোথায় আবার পাবো? ঝাউ বনে অজ্ঞান হয়ে পড়ে আছো দেখলাম। গায়ে গঞ্জে বুঝতেই তো পারছো ভায়া, এসব একটু আধটু দোষ থাকে। দোষ? দোষ বলতে? মানে আমি তাহলে এতক্ষণ কাল রাত্রির কথা যা যা বললাম, যা যা দেখেছি সবটাই সত্যি? হ্যাঁ, তা খানিকটা বটে। ওই নদীর চড়ায় ঝেও পেতনির একটা উৎপাত আছে বই কি। আসলে অনেক বছর আগে আমাদের গাঁয়েরই এক ছেলে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই চড়াই নিয়ে গেছিল। বিয়ে তো করেইনি, উল্টে তার থেকে গয়না গাঁটি সব কেড়ে নিয়ে তারপর তাকে খুন করে ওই ঝাউবনের ঝুরঝুরে সাদা বাড়িতে পুঁতে দিয়েছিল। সেই থেকে ওই মেয়ে আজও ঘুরে বেড়ায় ওই ঝাউয়ের বনে, পরনে বেনারসি শাড়ি, তার আঁচল লুটায় চাঁদের আলোয় ভেজা রূপলি বালির বুকে, একগা গয়না, কপালে চন্দন। উৎপলদাকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই আমি বিড়বিড় করে বলতে শুরু করলাম কালকে রাতের শোনা সেই গল্প। এই গল্প কে বলল তোমায়? কালকে রাতে এক ভদ্রলোক আমায় ওই পেতনির হাত থেকে বাঁচিয়েছিলেন, উনিই বললেন। কথাটা শুনে উৎপলদার মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। আমায় জিজ্ঞেস করলেন লোকটিকে কেমন দেখতে। আমি যত বর্ণনা দিতে লাগলাম উৎপলদার মুখ যেন একটু একটু করে চুনের দেওয়ালের মতো সাদা হয়ে আসতে লাগলো। এতক্ষণ লক্ষ্য করিনি নরেনের দিকে। নরেন আমার কাছাকাছি আসেওনি কালকের পর থেকে তেমন, এখনো তাই। নরেন দূরে দাঁড়িয়ে আছে জানলা ঘেঁষে, চোখ মুখের ভাব এমন যেন কিছুই ঘটেনি, ও কিছুই শোনেনি। উৎপলদা খানিকক্ষণ সময় নিলেন ধাতস্থ হতে। তারপর একটা ঢোক গেলে জিজ্ঞেস করলেন, একটু ভালো করে ভেবে বলো তো বিনোদ, সত্যি তুমি যেমনটা বললে ঠিক অমন দেখতে ছিল সেই লোকটাকে? আচ্ছা, মুখটা তোমার এখনো স্পষ্ট করে মনে আছে? মানে তুমি এখনো চিনতে পারবে দেখলে? আমি একটু অবাক হলাম। এ আবার কেমন কথা? কালকে রাতের সে লোককে এখন এখানে পাবই বা কোথায়? যা হোক, মুখটা আমার ভালোই মনে ছিল, তাই উৎপলদার কথায় ঘাড় নাড়িয়ে সায় দিলাম। উৎপলদা ঝট করে বেরিয়ে গেলেন ঘর থেকে। একটু পরে একটা পুরনো বইয়ের মতো কিছু নিয়ে এসে বসলেন চৌকিতে। জিনিসটা খুলতে বুঝলাম ওটা কোনো বই নয়, একটা পুরনো ফটো অ্যালবাম। তাতে হলদেটে হয়ে আসা কতগুলো চৌকো ছবি। পাতা উল্টে উল্টে একটা ছবিতে এসে থামলেন উৎপলদা। ছবিটার দিকে আঙুল দিয়ে ইশারায় দেখিয়ে কাঁপা গলায় আমায় জিজ্ঞেস করলেন, দেখো তো একবার, এই ছেলেটার মতো দেখতে ছিল কিনা। ছবিটার দিকে তাকাতেই চমকে উঠলাম। সত্যি তো, এই তো, ইনিই তো ছিলেন।
চোখ মুখ একেবারে যেন কেটে বসানো। আমি বললাম, হ্যাঁ, অবিকল একরকম দেখতে, মানে ইনি, কিন্তু আপনার কাছে ছবি কেমন করে? উৎপলদার মুখটা তীব্র যন্ত্রণায় যেন কুঁচকে গেল, চোখের কোল ভিজে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলে, এ আমার ছেলে দেবাশিস। তোমাদের বলছিলাম না, নিরুদ্দেশ। কথাটা বলে চুপ করে গেলেন উৎপলদা। আশ্চর্যের ব্যাপার, তার কথার মধ্যে হারানিধি খুঁজে পাবার মতো কোনো উত্তেজনা বা চাপা আনন্দ কিছুই ছিল না। বদলে ছাই চাপা আগুনের মতো দিক দিকে যন্ত্রণার আঁচ। অদ্ভুতভাবে উৎপলদা আর কিছুই বললেন না। ধপ করে অ্যালবামটা বন্ধ করে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি নরেনকে জিজ্ঞাসা করলাম, কি হলো বলতো? উৎপলদার তো তেমন কোনো হেলদোল দেখলাম না রে। হারানো ছেলেকে খুঁজে পেলেন, নির্ঘাত ছেলেটা ওই চড়েই আছে, ওখানেই থাকে। খুঁজতে যাবেন কিনা সেসব তো কিছুই বললেন না। কালকে রাতেই দেখেছি, এখনো তেমন দেরি হয়নি, গেলে নির্ঘাত পেয়ে যাবেন। কথাগুলো এক নাগারে বলে নরেনের মুখের দিকে তাকাতেই চমকে উঠলাম। ছেলে তখনও একটা ফ্যাক ফ্যাকে ফাঁকা চোখে তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে। সে চাহনিতে কোনো অনুভূতি নেই, ভয় নেই, উত্তেজনা নেই, এমনকি ক্লান্তিও নেই। আমি বললাম, কিরে নরেন, তোর আবার কি হলো? আজও ভুতুরে জায়গা মাইরি, কার যে কি হচ্ছে কে জানে। শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। চুপ করে শুয়ে পড়লাম বিছানায়। চোখটা সবে বুঝেছি এমন সময় একটা হিস হিসে গলায় নরেন বলল, জানিস বিনু, কালকে ওই হাঁস দুটোর মধ্যে একটা হাঁসকে আর খুঁজে পাওয়া যায়নি। অন্যটা নিয়ে এসেছি সঙ্গে করে, খোলের পাশে ঝুড়ি চাপা দেওয়া আছে। সারাদিন মনে একটা চাপা উস্কুসানি রয়েই গেল। তবে কি উৎপলদা চান না তার ছেলে বাড়ি ফিরে আসুক? মানছি কুসঙ্গে পড়ে বকে গেছিল, কিন্তু যতই হোক নিজের ছেলে। তাছাড়া কাঁচা বয়সে অনেকেই বেপথে যায়, তা বলে কি আর একবারও সুযোগ দেওয়া যায় না? এরকম গুচ্ছের আবল তাবল চিন্তা ভাবনা ঘুরপাক খেতে লাগলো মাথার মধ্যে। অবশেষে ঠিক করলাম, আমার তো উপকারই করেছে ছেলেটা, নয়তো এতক্ষণে এসব ভাবার মতো অবস্থাতেই থাকতাম না গো। আমি তার কি না বন্ধু, না পাড়া প্রতিবেশী, নেহাত মুখ চেনা পর্যন্ত নই। তা সত্ত্বেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমায় বাঁচিয়েছে একটাই কারণে, আমি তার বাবার কুটুম। তাহলে আমারও তো একটা কর্তব্য করতে হয়। শেষমেশ ঠিক করলাম, আজকে রাতে আমি একবার সেখানে যাব। ওর সেই ঘরখানা তো মনে আছে, ঝাউবনের ঠিক উল্টো দিকে। একবার গিয়ে বলে দেখব, যদি ফিরে আসে। উৎপলদার হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে নিজের ছেলেকে নির্ঘাত বুকে টেনে নেবেন। তো যেমন ভাবা তেমন কাজ। সারাদিন চুপটি করে রইলাম। রাত হলে চুপি চুপি উঠে পড়লাম বিছানা থেকে। নরেন শুয়েছিল আমার পাশে, অকাতরে ঘুমোচ্ছে। মুখটা বাচ্চা ছেলের মতো নিষ্পাপ লাগছে তার। তেলকুপির হলদেটে আলোয় কেমন যেন একটু ফ্যাকাশে লাগলো নরেনকে। যাই হোক, আমি আর সময় নষ্ট করলাম না। পা টিপে টিপে উঠোন পেরিয়ে খিড়কির দরজার পাশের ভাঙা পাঁচিল ডিঙিয়ে বেরিয়ে পড়লাম। আলপথ পেরিয়ে ঘাটের কাছে আসতেই আসল কথাটা মনে পড়ল। কি আশ্চর্য বোকামিটাই না করেছি। ঝোঁকের মাথায় বেরিয়ে তো পড়লাম, কিন্তু নৌকো? আগের দিন তো উৎপলদা নেহাত নৌকো বলে রেখেছিল, তাই নদী পার করতে পেরেছিলাম। কিন্তু আজ এই রাত বেরোতে নৌকোই বা কোথায়, আর মাঝেই বা কে? হিমহিমে ঠান্ডায় ঘাটের কাছে দাঁড়িয়ে কি করব তাই ভাবছি। হঠাৎ মাথায় একটা ফিকির খেলে গেল। মনে পড়ে গেল উৎপলদার সেই কথাখানা। একটা সাঁকো ছিল বটে, কিন্তু সে ভেঙে গেছে অনেক বছর হলো। ভেঙেছে একেবারে মাঝ নদীতে। এখন তাই নৌকোই ভরসা।
সাঁকো, মাঝ নদীতেই তো চড়া। হ্যাঁ, সেই ভাঙা সাঁকো দিয়েই যেতে হবে আমায়। এইটুকু ঝুঁকি নিতেই হবে, এমন সুযোগ আর পাবো না। আর দেরি না করে সেই ভাঙা সাঁকোর দিকে হাঁটা লাগালাম। জায়গাটা ঝোপ জঙ্গলে প্রায় ভরে গেছে। একটা ছোট বোর্ডে কিসব লেখা রয়েছে, একে ঝাপসা হয়ে গেছে, তাই রাত্রির বেলা স্পষ্ট পড়তে পারলাম না। আন্দাজ করলাম ভাঙা সেতু দিয়ে কেউ যেন যাতায়াতের চেষ্টা না করে, ইত্যাদি প্রভৃতি সতর্ক বার্তা লেখা আছে। বেড়া টপকে উঠে পড়লাম সাঁকোয়, তারপর সাবধানে এগোতে লাগলাম। নিচে শাওলি নদীর মিশকালো জল, তাতে ছোট ছোট ঢেউ ভাঙার শব্দ, আর চারপাশে হু হু হাওয়ার তোড়ে গাছগাছালির ডালপালার মরমর আওয়াজ, থেকে থেকে একটা দুটো রাতজাগা পাখির ডাক। চড়ার রূপলি বালির কাছাকাছি এসে পড়ে ঠাকুরের নাম নিয়ে লাফ মারলাম। ধুপ করে একটা অস্পষ্ট আওয়াজ হলো। মুখ থুবড়ে পড়লাম বালির কাদায়। উঠে গা হাত ঝাড়তে ঝাড়তে দেখলাম এদিক ওদিক ঝাউয়ের বন দেখা যাচ্ছে সামনে। তার মানে উৎপলদার ছেলের ঘর উল্টো দিকে। মুখ ফিরিয়ে নিতে যাব, এমন সময় চোখে পড়ল ঝাউ বনের দিকে একটা মানুষ যেন। হ্যাঁ, হয়তো সাদা পাঞ্জাবি পাজামা, ওটাই দেবাশিস নয় তো? আগের দিনও কি একটা খোঁজ ছিল যেন ওখানে। ও সেই করতে গিয়েই তো আমার সাথে দেখা হয়েছিল ওর। ভালোই হলো এখানেই দেখা হয়ে গেল। চিৎকার করে ডাকলাম, দেবাশিস, দেবাশিস, এই যে এদিকে ভাই। অত দূর থেকে সম্ভবত শুনতে পেল না। আমি এগিয়ে গেলাম ওর দিকে। যখন আর হাতখানেক দূরে, তখনও আমার ডাকে সাড়া দিচ্ছে না দেখে একটু অবাক হলাম। শেষমেশ ওকে ধরে ফেললাম। কাঁধে আলতো একটা ঝাঁকুনি দিয়ে বললাম, সব জানতে পেরেছি ভাই আমি। যত যাই হোক, উৎপলদা তোমার বাবা। মানুষটা কত কষ্ট পান তোমার কথা ভাবলে তা জানো। চলো ভাই, একবার বাবার কাছে চলো। সাদা পাঞ্জাবি পরা শরীরটা ঘুরে দাঁড়ালো আমার দিকে। চাঁদের আলোয় সে মুখ দেখে আমি শিউরে উঠলাম। একটা বিকৃত মুখ, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে কুটোর থেকে। ছন্দবদ্ধ গতিতে উঠানামা করা ঠোঁট জোড়াবে, গাঢ় লালচে তরল গড়িয়ে পড়ছে। দুহাতে একটা আধছাড়া হাঁসের শরীর। এ তো উৎপলদার ছেলে নয়। এ মুখের গরম তো আমার আবাল্য পরিচিত, আমার বন্ধু নরেন। কিন্তু ও এখানে কেমন করে এলো, কখন এলো? বেরোনোর আগে পর্যন্ত কে ঘরে থেকে এসেছি ঘুমন্ত অবস্থায়। তবে ভয়ে আমার বুকের রক্ত শুকিয়ে এলো। অস্ফুটে বললাম, নরেন তুই? আমার কথায় হিস হিস করে হেসে উঠল শরীরটা। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল সেই ঠান্ডা হাসির সুরে। তারপর চেরা ঠোঁট চড়া যান্ত্রিকভাবে নাড়িয়ে সে বলতে লাগলো, বিনু রে, বিনু, একটা হাঁস নিয়ে গিয়ে ভুল করেছি রে, এখনো আমায় ছাড়বে না। ততক্ষণে আমার বোধ বুদ্ধি প্রায় লোপ পেতে বসেছে। ঘোরের মধ্যে বললাম, কে ছাড়বে না? নরেন আঙুল তুলে দেখালো ঝাউ বনের আরো গভীরে। আলো আধারিতে দূরে একটা উঁচু জঙ্গলি ঝাউয়ের ডালে বসে কি যেন পা তোলাচ্ছে। যেন একটা নারী মূর্তি। স্পষ্ট করে বোঝা যাচ্ছে না আলোতে ওটা কারো শরীর নাকি শুকনো ঝাউ পাতা। নরেন আবার বলে উঠল, একটা জিনিস আমি খুঁজছি জানিস, সোলার মুকুট, মাথায় রঙিন পালক খোঁজা, পাচ্ছি না কোথাও। সেই রাতেও আমি জ্ঞান হারিয়েছিলাম। উৎপলদার মুখে শুনেছি নরেনই আমায় ফিরিয়ে নিয়ে এসেছিল। মাঝরাতে ঘুম ভেঙে যেতে আমায় বিছানায় দেখতে না পেয়ে ওর নাকি সন্দেহ হয়েছিল।
তারপর ভাঙা সাঁকুর কাছে আমায় পড়ে থাকতে দেখেছে। কিন্তু আমি তো জানি আসলে ঠিক কি হয়েছিল। উৎপলটাকে চেপে ধরতে জানতে পেরেছিলাম দেবাশিস যে শুধুই নেশারও ছিল তাই নয়, বৎসঙ্গে পড়ে ক্রমশ একটা দুশ্চরিত্র লম্পট হয়ে উঠেছিল। মাঝে মধ্যেই রাতে বাড়ি ফিরত না, কি অকাজ কুকাজ করে বেড়াতো তার বেশিরভাগই উৎপলদার অজানা ছিল। কিন্তু একদিন বেশ অনেকগুলো গয়না আর কাঁচা টাকা নিয়ে বাড়ি ঢুকেছিল। উৎপলদার চেপে ধরতে জানতে পেরেছিল কোনো এক ফুলওয়ালি মেয়ের সাথে চক্কর ছিল দেবাশিসের। সেই মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ওই চড়াই নিয়ে গেছিল বিয়ের নাম করে। তারপর তার থেকে নেশার খোরাকির জন্য গয়না গাঁটি কেড়ে নিতে চাইলে সম্ভবত তার সাথে হাতাহাতি হয়। তারপর নেশার ঘুরে চোখের মাথায় গলা টিপে খুন করে তাকে, দেহ লোপাট করতে পুঁতে ফেলে ঝাউয়ের বনে। ছেলের এই অপকর্মের চোটে গিয়ে উৎপলদা থানা পুলিশ করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি, শুধু দেবাশিসের মায়ের কথায়। যতই হোক মায়ের মন। তিনি স্বামীর হাতে পায়ে ধরে দিব্যি কেটে কোন ক্রমে ছেলেকে সেবারের মতো রক্ষা করেন। কিন্তু কর্মফল এত সহজে কে খণ্ডাবে? মানুষের পাপের ঋণ ইহজন্মেই তাকে কড়ায় গন্ডায় শোধ করে যেতে হয়, সে প্রাণ দিয়ে হলেও। সেদিনের পর থেকে দেবাশিস প্রায়ই ঘুমের ঘোরে চমকে চমকে উঠত, কখনো মাঝরাতে চিৎকার করে উঠত। জিজ্ঞেস করলে বলতো স্বপ্ন দেখেছে। ঘর থেকে বেরোনো ও প্রায় বন্ধ করে দিয়েছিল। এরপর একদিন হঠাৎ মাঝরাতে একটি বিকট শব্দে ঘুম ভাঙল বাড়ি শুদ্ধ সবার। বাড়ির পিছন দিক থেকে আওয়াজটা আসছে আন্দাজ করে উৎপলদা ছুটে গেলেন সেদিকে। ভাবলেন হয়তো হাঁস মুরগির খোলে শিয়াল পড়েছে, কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তার বুকে রক্ত হিম হয়ে গেল। উবু হয়ে বসে আছে দেবাশিস, কাপড়ে চোপড়ে রক্ত মাখামাখি। মাংসাশী জন্তুর মতো একটা টাটকা হাঁস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেবাশিস। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পালক। সেই ঘটনার সপ্তাহখানেক পর থেকেই দেবাশিস নাকি আবার বাড়ির বাইরে যেতে শুরু করেছিল। তারপর নিহতির টানে একদিন পিকনিক করতে গেল ওর বন্ধুদের সাথে ওই নদীর চড়ে। ওই তার শেষ যাওয়া। সেই থেকে সে নিখোঁজ। কেউ বলে মদের নেশায় বুঁদ হয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে, কেউ বলে সঙ্গী ছেলেগুলো নাকি সুবিধের ছিল না, কি করতে কি করেছে, হয়তো খুন করেছে। মোদ্দা কথা, সেই থেকে দেবাশিসের দেহ খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত। সেই থেকে নদীর চরের দোষ উঠে গেল। কেউ বলে নদীর চরে গেলে ঝেউ পেতনির জন্য হাঁস নিয়ে যেতে হয়, তার নাকি পাতি হাঁসের মাংস ভারী পছন্দ। গভীর রাতে গোটা গা ঘুমিয়ে পড়লে নাকি সে হাঁস ছাড়িয়ে খায়। কান পাতলে হাড় চিবোনোর মুটমুটে আওয়াজ পাওয়া যায় ঝাউয়ের জঙ্গল থেকে। হাঁসের পালক গুঁজে সে তার স্বাদের মুকুট সাজায়, সোলার মুকুট, বিয়ের মুকুট। কিন্তু যদি কেউ খালি হাতে যায় কিংবা তার শিকার ফিরিয়ে নিয়ে আসে, তবে নাকি তাদের দাস বানিয়ে রাখে জীবনভর। সে প্রাণী নাকি বাঁচে না বেশি দিন। কেউ কেউ বলে ওই পেতনি নাকি দেবাশিসকেও দাস করে রেখেছে। এখনো নিঝুম রাতে সে ঝাউবনে ঘুরে মরে একা একা। কথাগুলো সত্যি না নেহাত গুজব জানি না, কিন্তু সেদিনের পর থেকে নরেনকে আমি আর স্বাভাবিক হতে দেখিনি। শহরে ফিরে গেলেও কাজে তার মন ছিল না। ছুটির দিন হলেই সে ওই বেড়া মোতায় ছুটে যেত। আমি অনেক বারণ করেছি, কিন্তু আমার কোনো কথাই সে শোনেনি। এরপর আস্তে আস্তে ওর নেশা যেন বাড়তে লাগলো। ওই নদীর চর যেন ওকে আরো বেশি করে টানতে লাগলো। অফিস কামাই করে সে ওখানে যেতে শুরু করলো। কথাবার্তায় অসঙ্গতি বাড়তে লাগলো, চেহারা বদলে যেতে লাগলো। বুঝতে পারলাম যেন একটু একটু করে কেউ বা শরীরের সবটুকু ওর শুষে নিচ্ছে, চিপুড়ে করে ফেলছে ওকে। আমি বুঝলাম এভাবে আরো কিছুদিন চললে পরে
ওর সাথে সাথে আমিও পাগল হয়ে যাব। কাজেই চাকরি ছেড়ে পালিয়ে এলাম। ছোটকা চুপ করল। আমরা বুঝলাম গল্প ফুরিয়েছে। দমকা হাওয়ায় কয়েক মুঠো ধুলো উড়িয়ে চারিদিক ঝাপসা করে দিল। ততক্ষণে রাতের রান্না নেমেছে উনুন থেকে। গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। জলো হাওয়ার তোড়ে কেমন যেন অন্যরকম একটা গন্ধে ভারী হয়ে এলো চারিদিক। বড় মিষ্টি গন্ধ, রাত জাগানি ফুলের গন্ধ যেন। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা রাকা ব্যানার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প শাওলি নদীর চরে। গল্প পাঠে অভিক, শুভ ও সৌরভ। বিভিন্ন চরিত্রে সৌরভ সাহা, দেবাঞ্জন, প্রাহি, তমাল, বুবাই, প্রিয়নাথ, মহুয়া, শুভ, শুভস্বপ্না ও শুভ্রজিৎ। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।